যুক্তরাষ্ট্র ও রাশিয়া দীর্ঘদিন ছায়াযুদ্ধে লিপ্ত থাকলেও এখন তাদের বৈরী সম্পর্কের নজির প্রকাশ্যে দেখা যাচ্ছে। তবে সম্প্রতি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেয়ায় তেলে বেগুনে জ্বলে উঠেছে মস্কো। সম্প্রতি বাল্টিক সাগর সংলগ্ন রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের কাছে যুক্তরাষ্ট্রের দুটি বি-52 বোমারু বিমান রাশিয়ার যুদ্ধ বিমানের বাঁধার মুখে পড়েছে। গত সোমবার মার্কিন সামরিক উড়োজাহাজগুলো একটি মহড়ায় অংশ নিয়েছিল। তখন ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা। বাল্টিক সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান দুটি ফিনল্যান্ডের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। এই মহড়ার এক পর্যায়ে সেগুলোকে বাধা দেয় রাশিয়ার দুটি সু-27 যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ড দুই দেশই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১৩৪০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। মহড়া চলমান সময়ে রাশিয়ার যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের বিমানগুলোর গতিরোধ করে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনুমতির পর দেশ দুটির সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন। তার জবাবে গত বৃহস্পতিবার ইউক্রেনে মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায় মস্কো। এরপর সোমবার যুক্তরাষ্ট্রের বোমারু বিমানে বাধা দেওয়ার ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী রাশিয়ার যুদ্ধ বিমানের বাধা দেওয়ার ধরন সামরিকভাবে পেশাদার ছিল এবং তা নিরাপদ বলেও মনে হয়েছিল। সেজন্য বাধা পেয়েও যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো পূর্ব পরিকল্পিত পথ পরিবর্তন করেনি। সোমবার ফিনল্যান্ডের আকাশসীমায় দেশটির F/A-18C যুদ্ধ বিমানের সঙ্গেও যৌথ মহড়ায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান দুটি। এ মহড়ার বিষয়ে ফিনল্যান্ডের বিমান বাহিনী রয়টার্সকে একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতি অনুযায়ী দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে মহড়াটি চালানো হয়েছে। তবে সেখানে রাশিয়ার যুদ্ধ বিমানের বাধা দেওয়ার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এর পরের বছর সামরিক জোট ন্যাটোয় যোগ দেয় ফিনল্যান্ড। ইউক্রেন যুদ্ধে যেসব ইউরোপীয় দেশ কিয়েভের পাশে শক্তভাবে দাঁড়িয়েছে তাদের মধ্যে একটি হলো ফিনল্যান্ড। এদিকে সময়ের সাথে সাথে ইউক্রেন যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ সাময়িক থামিয়ে রাখার বিপক্ষে রাশিয়া। এর পরিবর্তে মস্কো টেকসই ও দীর্ঘমেয়াদী শান্তি চায়, যাতে এ সংকটের মূল সমস্যা সমাধান করা যায়। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশি গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিন একথা বলেছেন। রুশ এই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। I just spoke with the Prime Minister of Israel and Lebanon. I'm pleased to announce that their governments have accepted the United States proposal to end the devastating conflict between Israel and Hezbollah. টানা এক বছরের অস্থিরতার পর দক্ষিণ লেবাননে অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে শুরু হয়েছে এ যুদ্ধবিরতি। লেবাননে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফিরতে বারণ করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিজাই আদ্রেই বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও লেবাননের বেসামরিক নাগরিকদের বাড়ি ফিরে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে ইসরায়েল। ২৭ নভেম্বর বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ আপনাদের ফিরে আসার নিরাপদ তারিখ সম্পর্কে অবহিত করবে। মাইক্রো ব্লগিং সাইট এক্সের এক পোস্টে আদ্রি বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের অভ্যন্তরে তাদের অবস্থানে এখনও মোতায়েন রয়েছে। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যুদ্ধবাজি নেতানিয়াহু। এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর ইসরায়েলের বাসিন্দারা তাদের বাড়ি ঘরে ফিরে যাবেন, কিন্তু এরপরই ঘোষণা এলো লেবাননের বাসিন্দাদের বাড়ি ফিরতে বারণ করেছে ইসরায়েল। এদিকে মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে লেবাননে হামলার প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহকে ইসরায়েলি বাহিনী পিছু হটিয়ে দিয়েছে। তারা কয়েক দশক আগের অবস্থায় চলে গেছে। ইসরায়েল মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দিচ্ছে জানিয়ে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মানে হল ইরানের হুমকি মোকাবিলায় এখন বেশি জোর দেওয়া যাবে। এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে আমরা তাদের উপর হামলা চালাবো।
আবার লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোর বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিক কিছু জানা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে এ বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করছে বার্তা সংস্থা রয়টার্স। খসড়া চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ হতে যাচ্ছে 60 দিন। লেবাননের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইলিয়াস বাউসাব বলেন, চুক্তিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সামরিক বাহিনী প্রত্যাহার এবং 60 দিনের মধ্যে লেবানন সীমান্তে দেশটির সেনা মোতায়েনের কথা বলা হয়েছে। গাজায় দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর এক রক্তক্ষয়ী সংগ্রাম শুরুর দিন 7 অক্টোবর 2023। এদিন ইসরায়েলি অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বার্থে মুক্তির সংগ্রাম শুরু করে হামাস। ইসরায়েল দাবি করে হামাসের ওই দিনের অতর্কিত হামলার প্রতি উত্তরেই মূলত সেদিন গাজায় হামলা চালানো শুরু করেছিল তারা। কিন্তু সম্প্রতি সামনে এলো এক বিস্ময়কর তথ্য। ইসরায়েলি টিভি চ্যানেল 12 একটি প্রতিবেদনে ফাঁস করে দিয়েছে যে 7 অক্টোবর 2023-এর আগে গাজা উপত্যকায় ব্যাপক হামলার পরিকল্পনা ইসরায়েলের আগে থেকেই ছিল। ওই প্রতিবেদনে চ্যানেলটি আরও জানিয়েছে, আল আকসা ঝড় অভিযান শুরুর আগে ইসরায়েলি সরকার গাজা উপত্যকায় ব্যাপক হামলার পরিকল্পনা করেছিল এবং ইয়াহিয়া সিনওয়ার সহ হামাসের পদস্থ সকল নেতাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। চ্যানেল 12-এর প্রতিবেদন প্রমাণ করছে হামাস আল আকসা অভিযানের মধ্য দিয়ে দখলদার সরকারের সমস্ত পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। এদিকে বিগত 13 মাসের বেশি সময় ধরে ইসরায়েল তাদের বর্বরতার ধারা অব্যাহত রেখেছে। এতে গাজা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পাশাপাশি উপত্যকাটিতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক সংকট। ইসরায়েলিদের নির্বিচার আগ্রাসনে গাজায় এ পর্যন্ত 44,249 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,04,746 জন নিরীহ ফিলিস্তিনি। এর মাঝেই দখলদার সেনারা যুদ্ধের পরিধি বাড়িয়ে সীমান্ত ঘেঁষে লেবাননকেও মৃত্যুপুরীতে পরিণত করেছে। নেতানিয়াহুর বাহিনী লেবাননে যে নৃশংসতা চালিয়েছে তাতে এ পর্যন্ত 3,823 জন নিহত এবং আহত হয়েছেন 15,860 জন লেবানেস। তবে 27 নভেম্বর বুধবার লম্বা সময়ে টানা সংঘাতের পর লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হল। বুধবার ভোর থেকে পাল্টাপাল্টি হামলায় ইতি টানল ইসরায়েল ও হিজবুল্লাহ। প্রাথমিকভাবে 60 দিনের জন্য এই চুক্তি হলেও পরে তা আরও বাড়ানো হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে গাজা উপত্যকা থেকে এই যুদ্ধের সূত্রপাত সেখানে এখনও যুদ্ধ বন্ধ হয়নি। তবে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত রয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই সংগঠনের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, লেবাননে যে যুদ্ধবিরতি হয়েছে তারা বিষয়টিকে স্বাগত জানান। ওই কর্মকর্তা বার্তা সংস্থা AFP-কে বলেন, আমরা মিশর, কাতার এবং তুরস্কের মধ্যস্থতাকারীদের জানিয়েছি যে হামাস একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময়ের জন্য একটি গুরুতর চুক্তির বিষয়ে প্রস্তুত রয়েছে। তবে এ ধরনের চুক্তিতে ইসরায়েল বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পরিস্থিতি আসলে কোন দিকে গড়াতে পারে তা এখনই অনুমান করা কঠিন হয়ে পড়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের জনপ্রিয়তা কতটা, সম্প্রতি তার প্রমাণ মিলছে পাকিস্তানের অলিগলি থেকে। নতুন নির্বাচন এবং ইমরান খানের মুক্তির দাবিতে মঙ্গলবার দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ইসলামাবাদে এসে জড়ো হয় বিপুল সংখ্যক পিটিআই সমর্থক। এক পর্যায়ে তারা ইসলামাবাদের রেড জোন হিসেবে পরিচিত ডি চকেও পৌঁছে যায়। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি আদায় না হওয়া পর্যন্ত পিটিআই কর্মী সমর্থকদের শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে জানা গেছে, ব্যাপক ধরপাকড় ও আটকের জেরে রাজধানী ইসলামাবাদে গত প্রায় 3 দিন ধরে চলা ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে পিটিআই। দলটির কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে প্রদান করা এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক বিবৃতির মাধ্যমে মঙ্গলবার এমন আহ্বান জানিয়েছেন কারাগারে বন্দী ইমরান। তিনি বলেছেন, পাকিস্তানি জনগণ ও পিটিআই কর্মীদের আমি স্যালিউট জানাই, যারা নিজেদের অধিকারের জন্য দাঁড়িয়েছে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে এবং এই দেশের উপর চাপিয়ে দেওয়া মাফিয়ার কাছ থেকে সত্যিকারের স্বাধীনতা চাইছে।
নিজের বার্তা পরিষ্কার জানিয়ে ইমরান আরও বলেছেন, শেষ বল পর্যন্ত লড়াই করুন, আমাদের দাবি সম্পূর্ণ পূরণ না হওয়া পর্যন্ত আমরা পেছনে ফিরব না। তিনি দাবি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবীরের নির্দেশনায় পিটিআই-এর সাধারণ কর্মীদের উপর গুলি ছুড়েছে পুলিশ ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্স। গুলি ছোড়ার বিচার দাবি করে ইমরান খান বলেছেন, সাধারণ মানুষ শুধুমাত্র শান্তিপ্রিয় ছিল তাই নয়, তারা পুলিশ এবং রেঞ্জার্সকে সহায়তা করছিল। তবে বিশ্ববাসীর জানা উচিত আমরা অত্যাচারের শিকার হচ্ছি। সামরিক আদালতে বিচার হতে পারে এমন গুঞ্জনের জবাবে কারাগারে বন্দী ইমরান খান বলেছেন, আমি সামরিক আদালতকে ভয় পাই না, আমাদের দাবি দাওয়া থেকে পিছু হটব না, আমাদের যা করা প্রয়োজন করতে দিন। চলমান এই আন্দোলনকে পাকিস্তানের সত্যিকারের স্বাধীনতার আন্দোলন উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, সব বিক্ষোভকারীকে শান্ত, একতা, তীক্ষ্ণতা বজায় রাখতে হবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। এটি পাকিস্তানের অস্তিত্ব এবং সত্যিকারের স্বাধীনতার লড়াই। তবে এই বিক্ষোভের জেরে ইসলামাবাদে ব্যাপক অস্থিরতা শুরু হয়েছে। এখন পর্যন্ত 10 জনের বেশি মানুষ নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। এমন পরিস্থিতি বিবেচনায় পিটিআই ইসলামাবাদে বিক্ষোভ কর্মসূচি সাময়িক সময়ের জন্য প্রত্যাহার করতে বাধ্য হয়। এক বিবৃতির মাধ্যমে দলটি জানিয়েছে, নিষ্ঠুর, নির্মম মনোভাব এবং নিরস্ত্র জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কসাইখানা বানানোর যে পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে, তার জেরেই আমরা সাময়িকভাবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। এদিকে জানা গেছে, ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভরত সমর্থকদের বিরুদ্ধে মধ্যরাতে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এছাড়া দিনভর সহিংসতা ও বিশৃঙ্খল দৃশ্যের মধ্যে শত শত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এও জানা যায়, মঙ্গলবার মাঝরাতে এ অভিযান পরিচালনার আগে 4 আধা সামরিক বাহিনীর সৈন্যসহ অন্তত 6 জন নিহত হয়। লেবাননে হিজবুল্লাহর সাথে কোনোভাবেই পেরে উঠছে না দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সাথে চলমান লম্বা সময়ের যুদ্ধে এখনও কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি নেতানিয়াহুর বাহিনী। সহিংস হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলাকে হাতিয়ার করে এগিয়ে চলা ইসরায়েল এখন পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে। এর মাঝে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের লেবানন প্রতিনিধি ও পলিট ব্যুরোর সদস্য ওসামা হামদান ঘোষণা করেছেন যে হামাস ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে এবং আঞ্চলিক শান্তি অর্জনের জন্য জায়নবাদী ইসরায়েল সরকারের ধ্বংস চায়। তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকা এবং লেবাননে গণহত্যা দখলদারদের পতনের পথ প্রশস্ত করেছে। গেল সোমবার ওসামা হামদান লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, এখন তারা আলোচনার মাধ্যমে তা অর্জনের চেষ্টা করছে। হামদান উল্লেখ করেন, গাজায় 5 দিনের যুদ্ধবিরতির আলোচনায় ফিলিস্তিনিদের দাবি পূরণ হবে না এবং ইসরায়েল আবারও আগ্রাসন চালাবে। আমরা আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে চাইছি। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক বন্দীদের পুনরুদ্ধার করতে চায় ইসরায়েল। পরবর্তীতে সাদা পতাকা উড়াবে এবং তারপর সিদ্ধান্ত নেবে তারা যুদ্ধ শেষ করতে চায় কিনা। অন্যদিকে আমরা ইসরায়েলি সত্তাকে সরিয়ে দিয়ে আমাদের জনগণকে কৌশলগতভাবে রক্ষার চেষ্টা করছি, যাতে এই অঞ্চল নিরাপত্তা ও শান্তির সাথে বসবাস করতে পারে। হামদান জোর দিয়ে বলেন, লেবাননে যুদ্ধবিরতির যে কোনো ঘোষণা আমাদের খুশি করে। হিজবুল্লাহ আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছিল এবং তারা বিরাট ত্যাগ স্বীকার করেছে। এদিকে প্রায় 14 মাস পর ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। দুপক্ষের আন্তঃসীমান্ত লড়াই বন্ধ করার আগে হাজার হাজার বেসামরিক মানুষ মারা গেছে। চুক্তি অনুযায়ী আপাতত 60 দিনের জন্য লড়াই বন্ধ হবে, তবে এখনও ইসরায়েলি সেনারা লেবানন ছেড়ে আসার খবর পাওয়া যায়নি। বুধবার বৈরুতের স্থানীয় সময় ভোর 4টা অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 8টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ বাহিনীর মধ্যে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে।